একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন যে এটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত 30, 35, 50 বছরে তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। জি চল, আমার ছেলে স্কুলে যায়, সে স্কুলে রেজাল্টটা একটু খারাপ করলো, অঙ্কে মনে করেন সে 100-র মধ্যে 35 পেল অথবা 40 পেল। আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়ে কম পেয়েছে। আমি কার উপর বেশি রাখবো? আমার ছেলের উপরে। যাকে আমি বেশি ভালোবাসি, যার উপর আমার বেশি প্রত্যাশা, তার উপর তো আমি ক্ষুব্ধ হবো না? হবো তো। আমি আমার সন্তানকে আরো 50 বছর পরে কি করবে, 20 বছর পরে কি করবে, আমি তো সেটা নিয়ে চিন্তিত। আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার এত এত প্রত্যাশা, তুমি কেন বাবা খারাপ করছো, এটা বলবো না? কিন্তু আমি আপনাকে বটম লাইনটা বলি, আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃশর্ত ভাবে ভালোবাসি। প্রথম দিনে ভালোবাসি, আজকেও ভালোবাসি। কারণটা কেন? তাদের চেহারা খুব ভালো এই জন্য না, তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এদেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়ার, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করার, যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারের জন্ম এই দেশে হবে না। আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি। তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা তখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হবো না? হবো। তো তুমি তো আমাকে খারাপ করতেছো, সেই জায়গাটা আমি সতর্ক করার চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না। কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে। এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলিয়ে নেন। যেমন আজকে আমার কথা বলেন, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলো নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগের সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়, তারা এমন ভাবে মেরামত করতো। টাকা নিতে অনেক চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়, তাদের মেরামত গুলো অল্প অল্প করতে হয়, তাদেরকে 25 বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু ভাঙবে, আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনি ঠিক করেন। দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না। সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে, আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা, কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, কার ব্যর্থতা? দ্রব্যমূল্য বেড়ে গেল, বেড়ে গেল কি কারণে বাড়লো সেগুলো না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুবই শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে, এটা কার করতে হবে? সরকার কিছু করতে হবে। সরকার যখন একজন যে এখন চেয়ার দেখেন, এই ব্রিগেডিয়ার শাখা হোসেন, তিনি এখন যে একটা চেয়ারে বসেছেন, এরা কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাটাচ গুলো ছিল না, তখন উনি হাজার বললে কিছু হতো না। কিন্তু যেই মাত্র যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ারে পরিণত হলো। এখন ওনার দায়িত্বটা কি? হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমাদের হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি হাতিয়ারগুলো দেখতে পাননি অথবা হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না। কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনে তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মরিচা পড়া, অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাইতেছি আসলে, মানে এটা আপনি। আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন?
তাদেরকে সেগুলি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ঢুকছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে কাজ করেন, বলছিলাম কেন ওনারা এই আমলাকে নিয়ে কাজ করছেন, কেন ওনারা এই সচিবকে নিয়ে কাজ করছেন? আমি একটা কথা আপনাকে বলি শুনেন, 4 অগাস্ট মানে 12টা 1টা 2টা পর্যন্ত হয় না, এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল? চাইনি। বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল। 5 তারিখে সবাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল। 8 তারিখে শপথ দিল, তারা সবাই ডক্টর ইউনূসের লোক হয়ে গেল, দলিলের সাখাওয়াতের লোক হয়ে গেল। ওনারা তাই মনে করছেন কেন? কেন তারা ব্যবস্থা নিলেন না? এখন যদি আমি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্টে আমি কিভাবে কাজ করবো, তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে, আপনার কোনো কি হতে পারতো? আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন, আমি বলি না, আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা, তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম 1 সপ্তাহের মধ্যে সরাই দেওয়া। সরাই দিলে কি হতো, পুরো আমলাতন্ত্র পুরো ব্যুরোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো। কারণ একটা জিনিস আপনি মানবেন, আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন, মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিবাদী হওয়া যায়, কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি ইনভলভ থাকতে হয়। গভর্নমেন্টের সমস্ত সেক্রেটারি নিয়োগ হয় রাজনৈতিক ভাবে। আমি একটু রাজনৈতিক ভাবে নিয়োগ করে সেক্রেটারিকে সহায় দিতেন ভাই, এটাই কোনো দেশের ক্ষতি হতো না। ছাত্ররা যদি উপদেষ্টা হতে পারে, এডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি দায়িত্ব পালন করতে পারতো। কেন করতে পারেন নাই? কারণ আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন। আপনি চাইলে পরে যদি বলেন যে আমার হাত পা বাঁধা, আমি কি করবো? অন্য একটা জায়গা থেকে বলি, আপনার কাছে সত্যি মনে যে সিস্টেমটা টিকে রাখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার? ধরেন 80 জন সচিবের বাদ দেওয়াটাকে প্র্যাকটিক্যাল ছিল? মানে প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এই সরকারের পক্ষে উপলব্ধি করা কঠিন ছিল। কেন ছিল? কারণ এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল।